একটি মাত্র বাক্য আর তাতেই যেন কেঁপে উঠল ক্ষমতার মসনদ। কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? দল করতে চাইলে গায়ের ইউনিফর্ম খুলে রাজপথে আসুন। থমথমে পরিবেশ আর চোখে ক্ষোভের আগুন নিয়ে এক পুলিশ কর্মকর্তার মুখোমুখি দাঁড়িয়ে সোজা ভাষায় কথাগুলো বলছিলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অন্যতম প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কিন্তু ততক্ষণে চাকার শব্দ থেমে গেছে, থমকে গেছে এনসিপির হাই প্রোফাইল বহর। রাজপথের এই উত্তপ্ত মুখোমুখি লড়াই কি কেবল একটি সাধারণ বাধা, নাকি দেশের রাজনীতির পট পরিবর্তনের কোনো গভীর ইঙ্গিত? ঘটনার মূল পটভূমি ছিল মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়া এনসিপির শীর্ষ নেতাদের একটি বিশাল বহর। মৌলভীবাজারের সার্কিট হাউস থেকে বিকেল 3:30 নাগাদ যখন বহরটি বের হয়, তখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক ছিল। কিন্তু শ্রীমঙ্গলের বিখ্যাত চা কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছাতেই দৃশ্যপট মুহূর্তে বদলে যায়। তাদের সামনে পথ রোধ করে দাঁড়ায় পুলিশের তৈরি করা লৌহ কপাট এবং ভারী ট্রাকের বিশাল এক ব্যারিকেড। মুহূর্তের মধ্যে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে তৈরি হয় শত শত গাড়ির দীর্ঘ যানজট। অবরুদ্ধ অবস্থা দেখে গাড়ি থেকে নেমেই চরম ক্ষোভে ফেটে পড়েন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার পাশে তখন দাঁড়িয়ে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং এমপি ডক্টর মাহমুদা আমিদের মতো তরুণ নেতারা। পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে তাদের সাথে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে জোরপূর্বক সামনে এগোনোর চেষ্টা করতেই বাধল আসল বিপত্তি। পুলিশের ধাওয়া ও মারমুখী ধাক্কাধাক্কিতে হঠাৎ মাটিতে আছড়ে পড়েন নাসির উদ্দিন পাটোয়ারি ও সংসদ সদস্য মাহমুদা আমিতি। নিমিষের মধ্যেই পুরো এলাকা রূপ নেয় এক রণক্ষেত্রে। কিন্তু রাজপথের এই হাতাহাতির চেয়েও ঘটনার নেপথ্যের গল্পটা আরো অনেক বেশি নাটকীয়। জানা গেছে, হবিগঞ্জে এনসিপির ঘোষিত বিক্ষোভ কর্মসূচি যে কোনো মূল্যে বানচাল করতে পুরো এলাকায় 144 ধারা জারি করে রেখেছিল ক্ষমতাসীন বিএনপি। সড়কের পদে পদে বসানো হয়েছিল পুলিশ ও ডিবির ট্রিপল ব্যারিকেড। আর সব বাধা অতিক্রম করার পর শেষ অস্ত্র হিসেবে সড়কের মাঝখানে আড়াআড়ি দাঁড়িয়ে রাখা হয়েছিল সেই বিতর্কিত বালু ট্রাক, যার চাকা নাকি অলৌকিকভাবে বিকল হয়ে পড়েছিল। বাংলাদেশের রাজনীতিতে বালু ট্রাক কেবল কোনো সাধারণ যানবাহন নয়, এটি রাজনৈতিক নিপীড়ন ও প্রতিপক্ষকে অবরুদ্ধ করার এক কালজয়ী প্রতীক। আজ থেকে এক যুগ আগে 2013 সালের 29শে ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করতে আওয়ামী লীগ সরকার ঠিক একইভাবে বালু ট্রাকের কৌশল ব্যবহার করেছিল। আজ 2026 সালে এসে একই ঘটনার হুবহু পুনরাবৃত্তি ঘটছে। কেবল রাজনৈতিক চরিত্রগুলো অদল বদল হয়ে গেছে। সেদিনের নিপীড়িত বিএনপি আজ ক্ষমতার আসনে, আর রাজপথের নতুন ভিকটিম এনসিপি। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের রাজপথে এনসিপির শীর্ষ নেতারা যখন অবরুদ্ধ হয়ে লড়াই করছিলেন, ঠিক তখনই পর্দার আড়ালে জমে উঠছিল আরো এক রক্তচাপ বাড়ানো রাজনৈতিক থ্রিলার। এনসিপি নেতারা এমন চরম পুলিশি বাধার মুখে পড়লেও একটি বিষয় সবার নজর কেড়েছে। অতীতে যেমনটা দেখা যেত, এবার কিন্তু তাদের সমর্থনে রাজপথে ছুটে আসেনি স্থানীয় জামায়াত শিবিরের বিশাল কর্মী বহর। কিন্তু কেন রাতারাতি বদলে গেল রাজপথের এই অতি পরিচিত বন্ধুত্বের চিত্র? কারণ একটাই, কয়েকদিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছে জামায়াতের সাথে এনসিপির কৌশলগত জোট ভাঙনের জোরালো গুঞ্জন। গণমাধ্যমে এই খবর প্রকাশ পাওয়ার পর থেকেই এনসিপির প্রতি জামায়াত শিবিরের সেই পুরনো আন্তরিকতা এবং রাজপথের নিরাপত্তার ছাতা যেন এক রাতেই গায়েব হয়ে গেছে। এর ফলে মাত্র 25 থেকে 20 জন অনুগামী নিয়ে সম্পূর্ণ একা ও চরম কর্মী সংকটে ভুগে রাজপথের লড়াই করতে দেখা গেছে এনসিপির তরুণ তুর্কিদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি যদি রাজনীতির মাঠে দূরদর্শী হতো তবে জামায়াতকে এভাবে হঠাৎ চটাতো না। কিন্তু অনেকে মনে করছেন এটি এনসিপির এক ধরনের উচ্চাভিলাষী পাওয়ার পলিটিক্স বা রাজনৈতিক দর কষাকষি। জামায়াতকে মানসিক চাপে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে নিজেদের প্রার্থী আসিফ মাহমুদকে দাঁড় করানোর যে পরিকল্পনা তারা করেছিল, বাস্তবে তা সম্পূর্ণ মাঠে মারা গেছে। উল্টো সোশ্যাল মিডিয়ায় শিবিরের অ্যাক্টিভিস্টদের উল্লাস দেখে বোঝা গেছে জামায়াত কোনোভাবেই তাদের রাজপথের ট্রাম্প কার্ড সাদিক কায়েমকে মেয়র পদের রেস থেকে সরাবে না। শ্রীমঙ্গলের সব আইনি ও পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জে প্রবেশ করার পর এনসিপি নেতারা যা মুখোমুখি হলেন তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে।
বিকেলে টাউন হলের সমাবেশ সফলভাবে শেষ করে এনসিপি নেতারা যখন সার্কিট হাউসের দিকে ফিরছিলেন, ঠিক তখনই সদর হাসপাতাল এলাকায় ওত পেতে থাকা একদল সশস্ত্র লোক কোনো প্রকার উস্কানি ছাড়াই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শুরু হয় চারদিক থেকে ইটের বৃষ্টি। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমদের নিজেদের প্রাণ বাঁচাতে ছুটতে হয়। আক্রমণকারীরা এতটাই বেপরোয়া ছিল যে তারা মিডিয়ার গাড়ি এবং নেতাদের ব্যক্তিগত বাহন পিটিয়ে ভেঙে চুরমার করে দেয়। একজন কর্মীর চোখে এমনভাবে রড দিয়ে আঘাত করা হয় যে তার চোখ বের হয়ে আসার উপক্রম হয়। প্রাণ বাঁচাতে নেতারা সোনালী ব্যাংকের ভেতরে আশ্রয় নিলেও উন্মত্ত জনতা পুরো ব্যাংকটি ঘিরে ফেলে ভয়ের রাজত্ব কায়েম করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কাছেই থাকা পুলিশ বাহিনী কোনো নীরব দর্শকের মতো পুরো তাণ্ডব উপভোগ করেছে। এরপর আহতদের যখন হাসপাতালে নেওয়া হয়, ঠিক সেই হাসপাতালের গেটের সামনে গিয়েও দ্বিতীয় দফায় হামলা চালায় তারা। স্পষ্ট বোঝা যাচ্ছে এই আক্রমণ কেবল ভয় দেখানোর জন্য ছিল না, প্রতিপক্ষকে গায়ের জোরে পঙ্গু করে দেওয়ার এক নিখুঁত ও নোংরা প্ল্যান ছিল। হবিগঞ্জের এই নির্মম ও নজিরবিহীন হামলার পর রাজনীতির মাঠে শুরু হয়েছে বিষাক্ত কাদা ছোড়াছড়ি। এনসিপির জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল সোজা আঙুল তুলে দাবি করেছেন, এই রক্তক্ষয়ী হামলার মূল মাস্টার প্ল্যান সাজিয়েছিল স্থানীয় ছাত্র দলের নেতারা। কিন্তু সেই দাবির বিপরীতে জেলা ছাত্র দলের সভাপতি শাহ রাজীব অত্যন্ত চতুরতার সাথে দায় অস্বীকার করে দাবি করেছেন, শহর গরম করার মতো উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণেই নাকি বিক্ষুব্ধ জনতা এই হামলা চালিয়েছে। তবে রাজনীতি সচেতন যে কোনো মানুষই জানেন, বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অপরাধ ঢাকতে বা পিঠ বাঁচাতে বিক্ষুব্ধ জনতা নামক কাল্পনিক ঢাল ব্যবহার করা ইতিহাস বেশ পুরনো। কোন সাধারণ জনতা এক নিখুঁত ছক কষে হাসপাতালের গেটে দ্বিতীয় দফায় হামলা চালাতে পারে না। মূলত এটি ছিল পুরনো রাজনৈতিক সিন্ডিকেটের এক কড়া বার্তা। নিজেদের পুরনো জমিতে কোনো নতুন শক্তির উত্থান তারা বরদাস্ত করবে না। তবে এই রক্তাক্ত ঘটনার পর রাজনৈতিক সমীকরণ অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, হবিগঞ্জের এই নজিরবিহীন তাণ্ডবের খবর পাওয়ার পর চরম অ্যাকশনে নেমেছেন খোদ তারেক রহমান। পেছনের সারিতে বসে ছাত্র দলের কর্মীদের উস্কে দেওয়া স্থানীয় ভাগা ভাগা নেতাদের তিনি চরম ঝাঁঝারি ও কানমলা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারেক রহমান রাজনীতির এক পোর খাওয়া ও অত্যন্ত নিখুঁত হিসাব কষা খেলোয়াড়। তিনি খুব ভালো করেই জানেন 2024 সালে জুলাই বিপ্লবে এই হাসনাত ও সার্জিসের মতো তরুণ নেতাদের গায়ে হাত দিতে গিয়েই তৎকালীন শাসক শেখ হাসিনাকে গদি হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল। এরপর 2025 সালে ওসমান হাদির শহীদ হওয়ার পর পুরো বাংলাদেশ যেভাবে ক্ষোভে ফুঁসে উঠেছিল তাও তার স্মরণে আছে। তিনি বোঝেন, তরুণদের আইডলদের গায়ে হাত পড়লে সাধারণ মানুষের যে ক্ষোভের বিস্ফোরণ ঘটবে তা সামলানো বিএনপির পক্ষে সম্ভব হবে না। তাই স্থানীয় যেসব নেতা নিজের গদি বাঁচাতে এমন আত্মঘাতী ফাঁদ তৈরি করেছে, তাদের কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। নিজ দলের নেতাদের সাইজ করে হলেও তিনি মেসেজ দিতে চান, তরুণদের সাথে পাঙ্গা নিয়ে গদি টিকিয়ে রাখা সম্ভব নয়। পুরনো ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের রাজনীতি আজ এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে তরুণদের উদীয়মান রাজনৈতিক শক্তি, অন্যদিকে পুরনো আধিপত্য টিকিয়ে রাখার পেশি শক্তি। পুরনো দলগুলো যদি পরিবর্তনকে মেনে না নিয়ে বারবার এভাবে সংঘাতের পথ বেছে নেয়, তবে তার জন্য তাদের চরম মাশুল গুনতে হবে। রাজনীতির এই নির্মম দাবা খেলায় এনসিপি কি পারবে নিজেদের রাজপথে টিকিয়ে রাখতে, নাকি অহংকার আর অপরিপক্কতার বলি হয়ে রাজনীতিতে একা হয়ে পড়বে? তার উত্তর দেবে অনাগত ভবিষ্যৎ। দর্শক, রাজপথের এই উত্তপ্ত পরিস্থিতি এবং তারেক রহমানের নেওয়া এই কঠোর পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আপনার গুরুত্বপূর্ণ ও নিরপেক্ষ মতামত কমেন্ট বক্সে জানান। রাজনীতির এমন ভেতরের খবর ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই নিরাপদ থাকুন, সত্যের সাথে থাকুন। ধন্যবাদ।